রাসায়নিক বিক্রিয়ার উপর বেগের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক তোমরা এসএসসিতেও পড়েছো যে রাসায়নিক বিক্রিয়ার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলো কি কি। নাম্বার 1 তাপমাত্রা, নাম্বার 2 চাপ, ঘনমাত্রা, আলো, প্রভাবক, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আরও কিছু নিয়ামক আছে যারা বিক্রিয়ার বেগের উপরে প্রভাব বিস্তার করে, শব্দ। তাহলে আমরা সাধারণ এই নিয়ামকগুলো যারা বিক্রিয়ার বেগের উপর প্রভাব বিস্তার করে সেই প্রভাবটা কি একটু সংক্ষেপে আলোচনা করি। রাসায়নিক বিক্রিয়ার বেগের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, এটা আমরা জানি। তারপরে চাপ, চাপ বৃদ্ধি করলেও বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুগুলো তার গতিশক্তি বৃদ্ধি পায় এবং সংঘর্ষে লিপ্ত হয়, দ্রুত বিক্রিয়কের বন্ধন ভেঙে উৎপাদে পরিণত হয়। চাপ বৃদ্ধি করলেও ঠিক তাই হয়, চাপ বাড়ালেও বিক্রিয়ার বেগ বাড়ে। ঘনমাত্রা, ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুর সংখ্যা বাড়লে নিজেদের মধ্যে সংঘর্ষ বেশি হয়, দ্রুত বন্ধন ভেঙে উৎপাদে পরিণত হয়। তাহলে এই যে তিনটি নিয়ামক তাপমাত্রা, চাপ, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এছাড়া আলো, অনেক রিয়াকশন আছে যেগুলো অন্ধকারে সংগঠিত হয় না, আলোর প্রয়োজন হয়। অন্ধকারে সংগঠিত হয় না, আলোর প্রয়োজন হয়। যেমন সালোক সংশ্লেষণ, এই প্রক্রিয়াটি কিন্তু অন্ধকারে সংগঠিত হয় না, আলোর উপস্থিতিতেই ঘটে। বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি নিয়ামক, এটা পরে আলোচনা করছি। প্রভাবক, প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার বেগকে বৃদ্ধিও করতে পারে আবার হ্রাসও করতে পারে। তাই প্রভাবক এই নিয়ামকটি দ্বারা বিক্রিয়ার বেগ নিয়ন্ত্রিত হয়। এখন আসো বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ একটি বিক্রিয়ক খণ্ড, মনে করো এটা, এর পৃষ্ঠতল 1 2 3 4 5 6, 6টা তল আছে। এটাকে মাঝখান থেকে ভাঙলে 2 টুকরো হলো, কিন্তু এই মাঝখান থেকে ভাঙলে দুটো তল কিন্তু উন্মুক্ত হলো। তো যত টুকরো করবে 2 ভাগ করলেই দুটো তল উন্মুক্ত হবে। এই টোটাল সারফেস এরিয়া, এই টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হবে না,
কিন্তু যত ক্ষুদ্র করবে তত পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কমবে না কিন্তু বাড়বে। যত ছোট ছোট ক্ষুদ্র করো, টুকরো করো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পায়। তার মানে বিক্রিয়ক পদার্থ ক্ষুদ্র হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে, বিক্রিয়ার বেগ বাড়ে। কেন? দেখো, যে আমরা উদাহরণ দিই, একটা পাত্রে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছো, আরো একটা পাত্রে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছো, আরো একটা পাত্রে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছো। এই প্রত্যেকটা পাত্রে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। এটা বড় বড় দানা, আর এইটা মাঝারি ছোট দানার ক্যালসিয়াম কার্বনেট। আর এটা হলো মিহিদানা। এর ভিতরে HCl যোগ করেছো, এখানেও HCl যোগ করেছো, এখানেও HCl যোগ করেছো। বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি, কার্বন ডাইঅক্সাইড। সৌমি সরকার। স্যার, তিনটি গ্রিন কেমিস্ট্রির অ্যাটম ইকোনমি একটু বলবেন? অ্যাটম ইকোনমি আজকে আলোচনা করব শোভন, এটা শেষ করার পর। তাহলে এই যে বিক্রিয়াটিতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, একই পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট সবগুলো পাত্রে 10 গ্রাম, আর এর ভিতরে HCl যোগ করেছি। প্রত্যেকটি পাত্রে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, ভর এক। এটা বড় বড় দানা, খণ্ডগুলো বড় বড় টুকরো, এটা মিডিয়াম টুকরো, এটা মিহি দানা। এই 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এখানেও আছে, এখানেও 10 গ্রাম, এখানেও 10 গ্রাম। কোনটায় দ্রুত বিক্রিয়া ঘটবে? এই মিহি দানাটাই, কারণ এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি, বিক্রিয়ক পদার্থ সংস্পর্শে বেশি আসতে পারবে, দ্রুত বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। বুঝেছো?
তাহলে দেখা গেছে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এই মিহিদানাতে 1.5 মিনিটে উৎপন্ন হয়, ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে মাঝারি খণ্ড ক্যালসিয়াম কার্বনেটে 3 মিনিটের প্রয়োজন হয়, আর এই বড় খণ্ড হলে সেখানে 5 মিনিট লাগে। তাহলে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে, তার মানে বিক্রিয়ক পদার্থ যত বেশি টুকরো, ছোট ছোট টুকরো হবে, তত বিক্রিয়ার বেগ বেশি হবে। এবার আমরা আলোচনা করব গ্রিন কেমিস্ট্রির একটা নিয়ামক বলা যাবে না, গ্রিন কেমিস্ট্রির নীতিমালার একটা পয়েন্ট আছে, অ্যাটম ইকোনমি যত বেশি হয় কোনো বিক্রিয়ার, সেটা হলো গ্রিন কেমিস্ট্রিকে সমর্থন করে, সবুজ রসায়নকে সমর্থন করে। এই অ্যাটম ইকোনমি কি? অ্যাটম ইকোনমি হলো কোন রাসায়নিক বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ বাই বিক্রিয়কের মোট পরিমাণ এর শতকরা, কাঙ্ক্ষিত উৎপাদ এবং বিক্রিয়কের মোট পরিমাণের যে অনুপাত, শতকরা অনুপাত, এটা হলো অ্যাটম ইকোনমি। দেখো, অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ অফ এও, কাঙ্ক্ষিত উৎপাদ এর ভর বাই বিক্রিয়কের মোট ভর। তো একটা বিক্রিয়া দেখো, গুণ 100, একটা বিক্রিয়া দেখো, খেয়াল করো, C6H12O6 জাইমেস হয়ে যাবে হলো C2H5OS CO2। এই আবার C2H5 Br plus KOH, এটা একটা বিক্রিয়া, এটা 2 নম্বর বিক্রিয়া। প্রথম বিক্রিয়ায় অ্যাটম ইকোনমি দেখো কত হয় বের করে, দ্বিতীয় বিক্রিয়ার অ্যাটম ইকোনমি বের করতে হবে, কত হয় দেখো বের করে। দেখো 1 নং এর সমান সমান কাঙ্ক্ষিত উৎপাদ হলো এইটা ইথানল, এই যে কাঙ্ক্ষিত উৎপাদ, এটা বিক্রিয়ক, এটা মোট বিক্রিয়ক। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ ইথানল 2 গুণ 46 বা 180, কত হয় বলো শোভন? দীপ্র এখন কটা বাজে?
2 নং বিক্রিয়ার 2 নং এর পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি 46 বাই এটার কত 109 যোগ 39 কত হয় 39 যোগ 80 119। আচ্ছা এটা একটু দেখি, এটা 109 না, এটা ভুল হয়েছে মনে হয়, এটা হলো 24 যোগ 80 যোগ 109। তাহলে 46 বাই এটা হলো উৎপাদের পরিমাণ। আচ্ছা এখানে কত হয়েছে, পটাশিয়াম 39 যোগ 17, এটা 56। কত হয় 165 হলো, তাহলে 46 ভাগ 165, এটা 27.87%। আর উপরেরটা কত হচ্ছে 51.11। দেখো অ্যাটম ইকোনমি বেশি হলো 1 নং বিক্রিয়া, তাহলে এটা হলো গ্রিন কেমিস্ট্রিকে সমর্থন করে, গ্রিন কেমিস্ট্রিকে সমর্থন করে 1 নং বিক্রিয়া। বুঝেছো শোভন? এবার যে বিক্রিয়ার অ্যাটম ইকোনমি বেশি হবে সেই বিক্রিয়া সবুজ রসায়নকে সমর্থন করে আর কি। তাহলে আমরা মোটামুটি আলোচনা করলাম যেগুলো 4.1 এর একটু দেখো গত ক্লাস আর আজকে। 4.1 এর গতদিন পড়তে বলেছিলাম 1, 2 এর ক, 2 এর খ, 2 এর গ আর 2 এর স। আজকে হলো 3 এর স, রাসায়নিক বিক্রিয়া লিমিটিং বিকারক। অ্যাটম ইকোনমি বলতে কি বোঝো? 3 এর স নম্বর দেখো। আচ্ছা এখন আমরা আলোচনা করব, এসএসসি তে তোমরা পড়েছো প্রভাবক। প্রভাবক কাকে বলে? প্রভাবক কয় প্রকার? দেরি আছে? এই রেহেনা আক্তার তুমি কি লিখলে? 1, 2 এর ক, 2 এর খ আজকে হলো এই যে বিক্রিয়ার হারের উপরে প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ, আজকে হলো এটা। গ হয়েছে গতদিন। তাহলে 2 এর হলো 1, 2, 3 আর
দুইয়ের হলো স। ওকে, 7। ঠিক আছে, এবার আসো প্রভাবক কাকে বলে। এসএসসি তে পড়েছো তোমরা প্রভাবকের শ্রেণী বিভাগ, প্রভাবকের ক্রিয়া কৌশল। প্রভাবক যে সকল বস্তু, যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ার সিস্টেমে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে অথবা হ্রাস করে এবং উহা বিক্রিয়া শেষে রাসায়নিক গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, সেই সকল পদার্থকে বলা হয় প্রভাবক। প্রভাবক 4 ধরনের: ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটোপ্রভাবক এবং আবিষ্ট প্রভাবক। তো ধনাত্মক প্রভাবক কাকে বলে? যে সকল বস্তু রাসায়নিক বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করে তাদেরকে আমরা ধনাত্মক প্রভাবক বলি। আর যে সকল বস্তু রাসায়নিক বিক্রিয়ার বেগকে হ্রাস করে তাদেরকে আমরা ঋণাত্মক প্রভাবক বলি। অটোপ্রভাবক বা স্বপ্রভাবক ঋণাত্মক প্রভাবক অটো বা স্বপ্রভাবক। 4 নম্বর আবিষ্ট প্রভাবক। ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক এটা বলেছি। কি হলো? সব ঠিক আছে? ভিডিও এবং অডিও ক্লিয়ার আছে তো? ক্লিয়ার আছে সবকিছু? দেখো তো। এরা এসএমএস কেন দিচ্ছে? আমি বারবার বলছি। দাঁড়াও, আমি একটু ইগনোর করে আসি মেসেজগুলো। সেটিংস, ওকে।
অটো প্রভাবক বা স্বপ্রভাবক, খেয়াল করো, কোন রাসায়নিক বিক্রিয়ায় বাইরে থেকে তৃতীয় কোনো পদার্থ যোগ করা লাগছে না, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় KMnO4 FeSO4 H2SO4। K2SO4 MnSO4 ব্যালেন্স করলাম না। এই যে MnSO4 উৎপাদ ম্যাঙ্গানাস সালফেট এর নিজেই প্রভাবক হিসেবে কাজ করে এই বিক্রিয়ায়। তার মানে বিক্রিয়াটি প্রথমে যখন ঘটে তখন স্লো ঘটে, কিছুক্ষণ পর দেখা যায় এই বিক্রিয়ার বেগ বাড়তে থাকে, কারণ এই বিক্রিয়ায় উৎপন্ন একটি উৎপাদ MnSO4 নিজেই প্রভাবক হিসেবে কাজ করে। এই জন্য আমরা একে অটো প্রভাবক, এই জন্য আমরা এটাকে অটো প্রভাবক বা স্বপ্রভাবক বলি। বাইরে থেকে কোনো প্রভাবক যোগ করা লাগেনি, বাইরে থেকে কোনো প্রভাবক যোগ করা লাগেনি, এই বিক্রিয়ায় উৎপন্ন একটি উৎপাদ নিজেই প্রভাবক হিসেবে কাজ করে। এটা হলো 3 নম্বর। এবার 4 নম্বর দেখো, আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক, মধ্যাংশয় টয়, আবিষ্ট, ঠ না। আবিষ্ট প্রভাবক একটি রাসায়নিক বিক্রিয়া ঘটছে, যেমন দেখো Na2SO3 প্লাস O2 Na2SO4 প্লাস, হ্যাঁ Na2SO4 হয়ে গেল। ব্যালেন্স করলাম না আমি। এই বিক্রিয়াটি কিন্তু ঘটছে, অর্থাৎ সোডিয়াম সালফাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেটে পরিণত হয়, কিন্তু একই ধরনের বিক্রিয়া, ঠিক একই ধরনের বিক্রিয়া সোডিয়াম আর্সেনাইড, সোডিয়াম আর্সেনাইড সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। দেখো একই ধরনের আরেকটা বিক্রিয়ার উদাহরণ দিই, সেটা হলো Na3AsO3। আলাদা পাত্রে এই বিক্রিয়াটি কিন্তু ঘটে না। এরকম একটা পাত্রে এই বিক্রিয়াটি ঘটছে, আলাদা আরেকটি পাত্রে এই বিক্রিয়াটি, এটা কিন্তু ঘটছে না। আলাদা পাত্রে সেম রিঅ্যাকশন ঘটছে না, কিন্তু যদি একই পাত্রে বিক্রিয়াটি ঘটানো হয় তখন কিন্তু বিক্রিয়াটি ঘটবে। তখন Na3AsO4 Na3AsO4 মানে মিশ্রিত ভাবে তখন কিন্তু ঘটবে বিক্রিয়াটি।
তার মানে এই দুটো বিক্রিয়া কি, তার মানে 2Na2SO3 প্লাস Na3ASO3 প্লাস O2 একসাথে কিন্তু ঘটবে। যখন এই বিক্রিয়াটি একসাথে ঘটানো হচ্ছে, একসাথে বিক্রিয়ক দ্বয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন কিন্তু Na2SO4 Na3ASO4 তখন বিক্রিয়াটি ঘটলো। তাহলে এই বিক্রিয়ার প্রভাবে এই বিক্রিয়াটি ঘটে, এই জন্য একে আমরা কি বলি, আবিষ্ট প্রভাবক বলি। আচ্ছা বলো তো, ভিডিও এবং অডিও সবকিছু ঠিকঠাক আছে? অল ক্লিয়ার? ওকে। তাহলে আমরা 4 ধরনের প্রভাবক আলোচনা করলাম, সেটা হলো ধনাত্মক, ঋণাত্মক, অটো এবং আবিষ্ট। আরো কিছু টার্ম এখানে আছে, আরো কিছু পদার্থ আছে যাদেরকে প্রভাবক সহায়ক বলা হয়। আরো কিছু পদার্থ আছে প্রভাবক বিষ বলা হয়। অর্থাৎ যে সকল বস্তু প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে বৃদ্ধি করে তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক। যেমন এই যে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করি আয়রন চূর্ণ। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়, এখানে আয়রন চূর্ণ ব্যবহার করি প্রভাবক। মূল প্রভাবক হলো আয়রন চূর্ণ, ধনাত্মক প্রভাবক। কিন্তু যদি এই বিক্রিয়ার সিস্টেমে 2-1 দানা মলিবডেনাম যোগ করা হয়, তাহলে প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে আরো বৃদ্ধি করে। তাহলে এই মলিবডেনাম হলো প্রভাবক সহায়ক। এই মলিবডেনাম হলো প্রভাবক সহায়ক বা প্রভাবক বিবর্ধক। আবার তাহলে প্রভাবক সহায়ক বা প্রভাবক বিবর্ধক কি? এই যে উপরে উদাহরণ দিয়েছে আয়রনের সাথে মলিবডেনাম, এটা হলো প্রভাবক সহায়ক, ঠিক আছে, বা প্রভাবক বিবর্ধক। এবার আসো প্রভাবক বিষ। কোন বস্তু যদি বিক্রিয়া সিস্টেমে উপস্থিত থেকে প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে হ্রাস করে, প্রভাবক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করছিল, কিন্তু আরেকটি পদার্থ যোগ করলেই বিক্রিয়ার গতি হ্রাস পেল, এটা হলো যেমন সালফার ডাইঅক্সাইড উৎপাদনের ক্ষেত্রে, সালফার ট্রাইঅক্সাইড, এখানে প্রভাবক হলো প্লাটিনাম, আর্সেনিক অক্সাইড ASO3, এই যে আর্সেনিক অক্সাইড এ আছে প্রভাবক বিষ। এখানে যেমন মলিবডেনাম হলো প্রভাবক সহায়ক, এখানে এই আর্সেনিক অক্সাইড এই প্লাটিনামের প্রভাবন ক্ষমতাকে হ্রাস করে, তাহলে এটা হলো আর্সেনিক অক্সাইড হলো প্রভাবক বিষ। সমসত্ব প্রভাবন কাকে বলে? সমসত্ব প্রভাবন এই যে সালফার ডাইঅক্সাইড গ্যাসীয়
এর সাথে গ্যাসীয় বিক্রিয়ক অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, সেও গ্যাসীয়। এখানে আমরা নাইট্রাস অক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করি, নাইট্রিক অক্সাইড NO। তাহলে বিক্রিয়ক গ্যাস, উৎপাদক গ্যাসীয়, যে প্রভাবক ব্যবহার করেছি সেও গ্যাসীয়। এটা হলো সমসত্ব প্রভাবন। কি রেহেনা পারভিন আইডি অর্থাৎ মৌলি এখন আসলে 40 মিনিট পর। অসমসত্ব প্রভাবন, অসমসত্ব প্রভাবন। এই যে নাইট্রোজেন গ্যাসীয়, তাহলে উৎপাদ গ্যাস, বিক্রিয়ক গ্যাসীয়, যে উৎপাদ তৈরি হয় এটাও গ্যাসীয়, কিন্তু এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় লৌহ চূর্ণ আয়রন, এটা সলিড। তাহলে বিক্রিয়ক ও উৎপাদ গ্যাস, কিন্তু বিক্রিয়ক আর উৎপাদ গ্যাস কিন্তু প্রভাবক হলো কঠিন, ভৌত অবস্থা ভিন্ন প্রভাবকের। বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক যদি একই ভৌত অবস্থায় থাকে তাহলে তাকে আমরা সমসত্ব প্রভাবন বলি, আর ভিন্ন ভৌত অবস্থায় থাকলে তাকে আমরা অসমসত্ব প্রভাবন বলি। তাহলে আজকে আমাদের 3-এর ক পড়া হলো, দেখো 3-এর খ, 3-এর গ পড়বা নিজেরা। এনজাইম কি, এটি কিভাবে ক্রিয়া করে? এনজাইম হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, উচ্চ আণবিক ভর বিশিষ্ট জৈব যৌগ, যারা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে তাদেরকে আমরা এনজাইম প্রভাবক বলি। বিভিন্ন এনজাইম বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় কাজ করে। যেমন আমরা জৈব পড়ার সময় দেখেছিলাম যে স্টার্চ থেকে জাইমেসের উপস্থিতিতে কি হয়, একবারে লিখে দিয়েছিলাম অ্যালকোহল, কিন্তু কৌশলে দেখানো হয়েছিল স্টার্চ থেকে প্রথমে মল্টোজ, মল্টোজ থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে তারপরে অ্যালকোহল, 3টা ধাপ। তো এই 3টা ধাপে কিন্তু প্রভাবক ভিন্ন, প্রভাবক কিন্তু আলাদা। প্রথমে ডায়াস্টেজ, অর্থাৎ স্টার্চ থেকে মল্টোজ ডায়াস্টেজ প্রভাবক, মল্টোজ থেকে গ্লুকোজ ম্যালটেজ প্রভাবক, গ্লুকোজ থেকে জাইমেস, এটা হলো গ্লুকোজ থেকে ইথানল, এখানে প্রভাবক হিসেবে জাইমেস ব্যবহার করা হয়। তাহলে 3 ধাপে 3 ধরনের প্রভাবক ব্যবহার করা হয়, কারণ 3টে রিয়াকশানই ভিন্ন বা আলাদা রিয়াকশান। আমাদের পাকস্থলীতে যে এনজাইম প্রভাবক আছে সেটা শুধু স্টার্চকে ভাঙতে পারে, এই কারণে আমরা স্টার্চ জাতীয় খাবার খেলে হজম হয়, সেলুলোজ খাইলে কিন্তু হজম হয় না। সেলুলোজ পশু পাখি খেলে হজম হয়, কারণ পশু পাখির পাকস্থলীতে সেলুলোজ অর্থাৎ বেটা গ্লাইকোসাইড বন্ধন ভাঙার এনজাইম প্রভাবক থাকে। আমাদের পাকস্থলীতে স্টার্চ ভাঙার, স্টার্চ বলতে আলফা গ্লাইকোসাইড বন্ধন ভাঙার যে প্রভাবক সেটা থাকে। তাহলে এটা পড়বে। শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার উদাহরণ সহ এটাও পড়বে। শুধু আমাদের বাদ থাকলো প্রভাবকের কৌশল, তাই না? এই প্রভাবকের কৌশল আমরা কি কখনো আলোচনা করেছি? শুধু প্রভাবকের কৌশলটা আলোচনা করব, এখন করে শেষ করব। প্রভাবক
রাসায়নিক বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে, অর্থাৎ বিক্রিয়ার বেগকে প্রভাবিত করে, আবার হ্রাসও করে। তার মানে বিক্রিয়ার বেগকে প্রভাবিত করে। কেন? প্রভাবক তার প্রভাবন ক্রিয়া, অর্থাৎ নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না আমরা দেখাই, বিক্রিয়ার শেষে কিন্তু এ ভরে এবং রাসায়নিক গঠনে অপরিবর্তিত থাকে। কৌশলটা কি? কোন কৌশলে কেনই বা বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়? দেখো, দুই ধরনের কৌশলে প্রভাবক তার প্রভাবন ক্রিয়া সম্পন্ন করে। এক হলো অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, আর দুই হলো অধিশোষণ বা পরিশোষণের মাধ্যমে। অর্থাৎ সমসত্ব প্রভাবন হলে, এটা হলো সমসত্ব প্রভাবন, এর কৌশল হলো মধ্যবর্তী যৌগ গঠন, অন্তর্বর্তী ক্ষণস্থায়ী যৌগ গঠন করে। এই যে নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়, এইটা হলো সেই অন্তর্বর্তী যৌগ বা ক্ষণস্থায়ী মধ্যক। এইবার উৎপন্ন এ বিক্রিয়া সিস্টেমে থাকবে না, কিছুক্ষণ পরেই পরের ধাপেই এই এনও আরেকটি বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইড, আরেকটি বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয় এবং বিক্রিয়ার শেষে এই যে নাইট্রিক অক্সাইড কিন্তু রাসায়নিক গঠন এবং ভরে অপরিবর্তিত অবস্থায় কিন্তু বেরিয়ে গেল। এইটাকে বলা হয় অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে প্রভাবন ক্রিয়া সম্পন্ন। আর একটা হচ্ছে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে আয়রন, এই আয়রন Fe কঠিন পদার্থ, তার পৃষ্ঠতলে 3d অরবিটাল কিন্তু ফাঁকা আছে। এই অপূর্ণ ডি অরবিটাল প্রভাবন ক্রিয়ায় সাহায্য করে কিভাবে? দেখো, ছয়টা ইলেকট্রনই এই 3টে ডি অরবিটালে পুনর্বিন্যস্ত হয়ে অবস্থান করবে। আর এই যে নাইট্রোজেন পৃষ্ঠতলে যখন শোষিত হবে, এই বন্ধন জোড় ইলেকট্রন ঘনত্ব ডি অরবিটালের ফাঁকা জায়গায় সেই যে অ্যারো দিয়ে দেখিয়েছি দান করে। ঠিক হাইড্রোজেন পাশের ফাঁকা ডি অরবিটালে এই যে ইলেকট্রন দান করে কোন কঠিন পদার্থের পৃষ্ঠতলে কঠিন তরল বা বায়বীয় পদার্থ কিন্তু শোষিত হয়। তোমার সাইকেল বাইরে রেখে দিবা একদিন, বিকালে দেখবা সাইকেলের আয়রনের পৃষ্ঠতলে ধুলোবালি জমেছে। তুমি যদি জোরে এরকম ফু দাও তাহলে কিছু ধুলোবালি উড়ে যাবে, কিন্তু সব যাবে না। তখন কাপড় বা যে কোনো তোয়ালে দিয়ে সেটাকে মুছতে হবে। তার মানে পৃষ্ঠতলে কঠিন পদার্থের পৃষ্ঠতলে কঠিন তরল বা বায়বীয় পদার্থ, তুমি এই কলমটা পানিতে ডুবাবা, দেখবা যে পৃষ্ঠতলে বিন্দু বিন্দু পানির কণা আকর্ষিত অবস্থায় আছে। তাহলে একে আমরা বলি অধিশোষণ বা পরিশোষণ। তো এই পৃষ্ঠতলে সে কিভাবে শোষিত হচ্ছে? আন্তঃনৈবিক আকর্ষণ বলের মাধ্যমে, অথবা যেটাকে আমরা বলি আন্তঃনৈবিক আকর্ষণ বলের মাধ্যমে, মানে ভৌত অধিশোষণ। আর এরকম ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন ঘনত্ব দান করলে সেটাকে আমরা বলি রাসায়নিক অধিশোষণ। এই রাসায়নিক অধিশোষণ যদি হয় তাহলে এই বন্ধনটা দুর্বল হয়ে যায়, এই হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়ে যায়। ইলেকট্রন ঘনত্ব ফাঁকা ডি অরবিটালে দিলে নাইট্রোজেনের বন্ড দুর্বল হয়,
তাহলে এই যে আয়রন বিক্রিয়ক অণুর বন্ধন দুর্বল করে দ্রুত বন্ধন ভাঙতে সহায়তা করে। প্রথমে NH গঠন করে, পরে NH2 গঠন করে, পরে NH3 গঠন করে। এইভাবে অধিশোষণ বা পরিশোষণের মাধ্যমে প্রভাবক তার প্রভাবন ক্রিয়া সম্পন্ন করে। 4.1 এর পড়া হয়েছে 1, 2 এর ক খ গ আর 6, 3 এর ক খ গ ঘ। নম্বর শুধু হয়েছে প্রভাবকের ক্রিয়া কৌশল, পরের অংশটা হয়নি, সক্রিয়ণ শক্তি বা এই অংশটা হয়নি। 3 এর 6 হয়েছে। আগামী ক্লাসে আমাদের থিওরি শেষ হয়ে যাবে। আগামী ক্লাস বলতে 1